ক্যালেন্ডারের পাতায় সময়ের ছাপ জমতে জমতে কেটে গেছে 4টি বছর। কানাডার টরন্টো শহরের অভিজাত এক এলাকায় দাঁড়িয়ে আছে জাওয়াদের লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়িটা। বাড়ির প্রশস্ত অত্যাধুনিক রান্নাঘরে ব্যস্ত হাতে একের পর এক রান্না সামলাচ্ছে মধু। কপালের পাশ বেয়ে কিছু চুলে বারবার মুখের উপর এসে পড়ছে। মধু বিরক্তি ভরে তা সরিয়ে আবার কাজে মন দিচ্ছে। হাত চালাতে চালাতে মধু একবার দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। বিকেল গড়িয়ে আসছে, একটু পরেই সবাই একে একে ফিরবে, তার আগেই সবকিছু গুছিয়ে শেষ করতে হবে। মায়া এখনো মেডিকেল থেকে ফেরেনি, ওর ছোট ছেলেটা এখন 8 বছরে পা দিয়েছে। ছেলেটা যেমন চঞ্চল বুদ্ধিমান তেমনি সংবেদনশীল হয়েছে। তাছাড়া ওর নিজের শরীরে এখন জাওয়াদের দ্বিতীয় অস্তিত্ব বেড়ে উঠছে। এখনো এই খবরটা জাওয়াদকে জানানো হয়নি। আজ জাওয়াদ অফিস থেকে ফিরলেই সে জানাবে। লোকটা সেই কবে থেকে বাচ্চা বাচ্চা করে পাগল হয়ে যাচ্ছে। আজ যখন জানবে তার দ্বিতীয় অস্তিত্ব আসতে চলেছে, তখন জাওয়াদের মুখটা কেমন হবে ভাবতেই আনমনে হাসলো মধু। ওদের JRK কোম্পানি ওপেনিং এ 4 বছরের মাথায় আজ বিশ্বের টপ 20 কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে। এই সফলতার পেছনে জাওয়াদের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তি আসল ভূমিকা রেখেছে। রেভিন এখনো নিজের প্রফেশন সামলানোর পাশাপাশি বাংলাদেশ থেকে কোম্পানির কাজ হ্যান্ডেল করে জাওয়াদকে হেল্প করে। ইরান 2 বছর আগে বিয়ে করেছে, এখন স্ত্রী, মা আর বোনকে নিয়ে কানাডাতেই স্থায়ী। JRK কোম্পানি ম্যানেজিং হেড হিসেবে দায়িত্ব পালন করছে সে। রান্না শেষে মধু একে একে সব রান্না শেষ করে সুন্দরভাবে বাটিতে সাজিয়ে টেবিলের উপর গুছিয়ে রাখছিল। মাম্মা, ছেলের ডাক শুনে মধু তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো। মেহেরান দাঁড়িয়ে আছে কিচেনের দরজার সামনে। মধু মুচকি হেসে বলল, কি হয়েছে সোনা? মেহেরান ভ্রু কুঁচকে বলল, তুমি একা একা রান্না করছো কেন? বাসার সার্ভেন্টরা কোথায়? মধু এগিয়ে এসে হাঁটু গেড়ে ছেলের সামনে বসলো। পরক্ষণেই ছেলের গালটা আলতো করে টেনে দিয়ে বলল, আমার ছোট্ট বাবাটা দেখি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করে। করবো না? তুমি ছাড়া আমার আর পাপার কে আছে? ছেলের গম্ভীর কণ্ঠে ছুড়ে দেওয়া প্রশ্নে মধুর কপালে ভাঁজ পড়ে গেল। ছেলে তার বাহ্যিক দিক থেকে জাওয়াদের কার্বন কপি হলেও স্বভাবেও দেখা যাচ্ছে একই প্রতিচ্ছবি পেয়ে বসে আছে। জাওয়াদও সবসময় এই একই কথা। নিজেকে সামলে নিয়ে মধু ছেলের ঘন ব্রাউন চুলে আঙ্গুল চালিয়ে শুধালো, তাই নাকি? মেহেরান গম্ভীরভাবে মাথা নাড়ল। হ্যাঁ। মধু মুচকে হেসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলো। কোলে তুলে নেওয়ার খুব ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু এখন সেটা সম্ভব না। নিজের পেটের দিকে একবার তাকালো সে। এখন সাবধানে থাকতে হবে। বার্গার খাবো মাম্মা? ঠিক আছে চলো। মধু ছেলেকে নিয়ে গিয়ে রান্নাঘরের পাশের ছোট ক্যাবিনেটের উপর বসিয়ে দিয়ে বলল, তুমি 5 মিনিট ওয়েট করো, মাম্মা বানিয়ে দিচ্ছি। মেহেরান মাথা নাড়ল। মধু ফ্রিজ থেকে প্রয়োজনীয় উপকরণ বের করে বার্গার বানাতে ব্যস্ত হয়ে গেল। এদিকে মেহেরান বসে বসে পুরো রান্নাঘরটা ভালো করে দেখতে লাগলো। কেবিনের একপাশে সারি সারি করে সাজানো রয়েছে চিকেন, বিফ, মাটন, চিংড়ি, ইলিশ এবং আরো 2 ধরনের ফিশ কারি। এমনকি স্যালাডের সঙ্গে 4 রকমের ডেজার্টও রয়েছে। এত খাবার দেখে ওর ভ্রু কুঁচকে গেল। ওরা তো মাত্র 4 জন, তাহলে এত খাবার কে খাবে? ও তৎক্ষণাৎ মধুকে ডাকলো, মাম্মা। মধু বার্গার বানাতে বানাতে উত্তর দিল, হ্যাঁ বলো, এত খাবার কেন বানিয়েছো? আমরা তো মাত্র 4 জন, কে খাবে এত খাবার? মধু মুচকে হেসে বলল, আজ তোমার চাচ্চু আসবে সোনা। মেহেরান বিস্ময়ে চোখ দুটো বড় করে বলল, চাচ্চু নিউ ইয়র্ক থেকে? হ্যাঁ। সত্যি আসবে? হ্যাঁ, এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আই এম রিয়েলি এক্সাইটেড। অনেকদিন পর আমি চাচ্চুকে দেখব। মেহেবের সঙ্গে প্রায় ফোনে কথা হয় ওর, কিন্তু সামনাসামনি আজ দেখবে। শেষবার মেহেবের সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশে। এরপর একে একে 4টে বছর পেরিয়ে গেছে। কিছু একটা ভেবে পরক্ষণে ওর হাসি মুখটা গম্ভীর হয়ে গেল মেহেরানের। মধুর চোখ এড়ালো না বিষয়টা। কি হলো সোনা? কাল রাতেও তো চাচ্চুর সাথে কথা হলো, কিন্তু চাচ্চু তো বলেনি আজ আসবে। বার্গারটা প্লেটে সাজিয়ে ছেলের সামনে এনে রাখলো মধু। তারপর আধুনিক ভঙ্গিতে ছেলের গাল টেনে দিয়ে বলল, ওটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। রিয়েলি? হ্যাঁ, তোমাকে চমকে দিতে চেয়েছে বলেই কিছু বলেনি। পাপা কখন আসবে? তোমার চাচ্চুকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। ও, তুমি খাও, মাম্মার কিছু কাজ আছে, ওগুলো শেষ করে মাম্মা আসছি। মেহেরান মাথা নাড়িয়ে বার্গার খেতে শুরু করলো। মধু কিচেন থেকে বেরিয়ে ছাদের দিকে এগোলো। সকালে মেলে দেওয়া ভেজা কাপড়গুলো পুরোপুরি শুকিয়ে গেছে। কাপড়গুলো ছাদ থেকে তুলে নিচে নেমে এলো মধু। রুমে এসে অভ্যেসবশত চারপাশে একবার চোখ বুলিয়ে দিয়ে কাপড়গুলো গুছিয়ে কাবার্ডে রেখে দিল। তারপর বাসা থেকে বেরিয়ে বাগানে গিয়ে টিউলিপ ফুল তুলে এনে বাড়ির প্রতিটি রুমের ফ্লাওয়ার ভাসে সুন্দর করে সাজিয়ে রাখলো। সব কাজ শেষে কিচেনে গিয়ে দেখলো মেহেরান বার্গার খাওয়া শেষ করে ইতিমধ্যেই চলে গেছে। এটো প্লেটটা সিঙ্কের পাশে পড়ে আছে। এলিনা মধুর ডাক শুনে পাশের রুম থেকে তড়িঘড়ি করে
বেরিয়ে এলো এলিনা। ইয়েস ম্যাম, একটু প্লেটগুলো ক্লিন করে রান্নাঘরটা গুছিয়ে ফেলো। ওকে ম্যাম। এলিনা এই বাড়িতে কাজ করছে প্রায় 3 বছর ধরে। মেয়েটা কানাডিয়ান, বেশ শান্ত ভদ্র স্বভাবের, বাড়ির কাজকর্ম খুব যত্ন নিয়ে করে। এছাড়া আরও 2জন সার্ভেন্ট আছে, কিন্তু তারা দুদিনের ছুটিতে আছে। মধু কিচেন থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো মায়া মেডিকেল থেকে ফিরে এসেছে। মায়াকে ফ্রেশ হতে বলে মধু নিজের রুমে চলে গেল। সময় গড়িয়ে রাত 9:30টার দিকে বাসার নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে কলিং বেল বেজে উঠল। মেহেরান তৎক্ষণাৎ দৌড়ে দরজার দিকে ছুটলো। পাপা এসেছে। দরজা খুলতেই ভেতরে ঢুকলো জাওয়াদ। ওর পাশে মেহেব আর ইরান দাঁড়িয়ে আছে। মেহেরান জাওয়াদকে জড়িয়ে ধরতেই জাওয়াদ নিচু হয়ে ছেলেকে কোলে তুলে নিল। এক হাতে তাকে আগলে রেখে অন্য হাতে ছেলের ঘন ব্রাউন চুলে আঙ্গুল চালিয়ে তুলতুলে গালে কয়েকটা চুমু খেলো। চ্যাম্প, আমার কাছে আসো। মেহেবের ছুড়ে দেওয়া বাক্যে মেহেরান তৎক্ষণাৎ পাশ ফিরে তাকালো। দেখলো মেহেব ওর দিকে দুহাত বাড়িয়ে দিয়েছে। মেহেরান এক মুহূর্ত দেরি না করে মেহেবের কোলে ঝাঁপিয়ে পড়লো। চাচু, আই রিয়েলি মিস ইউ। মেহেব হেসে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাই? তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো, হব না? তুমি জানো আমার কত বছর? 8 বছর। ওরে বাবা, তাই নাকি? আমার চ্যাম্প তো দেখি সত্যিই বড় হয়ে গেছে। ইরান মেহেরান কপালে একটি চুমু দিয়ে জাওয়াদের সঙ্গে ভেতরে চলে গেল। দুজনেই ড্রয়িং রুমের সোফায় বসে নিজেদের মধ্যে বিজনেস নিয়ে আলোচনা চালিয়ে যেতে লাগলো। মেহেব মেহেরানকে কোলে নিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মধুকে কিচেন থেকে বেরিয়ে আসতে দেখে মধুর সঙ্গে কৌশল বিনিময় করে চারপাশে তাকালো। এমিনা ট্রেতে করে লেমন জুসের গ্লাস এনে সবার সামনে সাজিয়ে রাখলো। মেহেব সেদিকে এক নজর তাকিয়ে আবারও চারপাশে তাকালো। বহুদিনের কাঙ্ক্ষিত প্রতীক্ষিত মুখটা না দেখতে পেয়ে ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল। মেয়েটাকে ইচ্ছে করেই সামনে আসছে না, নাকি বুঝতে পারলো না মেহেব? ফোন করলে তো কখনোই রিসিভ করে না। বাড়ি ঢুকে যে একবার চোখের দেখা দেখবে সেটাও বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে মেয়েটা। কতক্ষণ এভাবে নিজেকে এভাবে আড়াল করে রাখতে পারে, এটাই মেহেব দেখবে। রাত তো অনেক হলো, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ডিনার সার্ভ করতে বলছি। মেহেব, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি আমি। কথা শেষে মধু গেস্ট রুমের দিকে এগোলো। মেহেব মেহেরানের সঙ্গে কথা বলতে বলতে মধুর পেছনে পেছনে চলল। ছেলেটা আঠার মতো লেগে আছে মেহেবের সঙ্গে। এলিনা ডাইনিং টেবিলে একে একে সব খাবার সাজিয়ে রাখছে। এদিকে মায়া নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে। বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে ধরপড় করছে। কেন এমন লাগছে মায়া নিজেও জানে না। সন্ধ্যার দিকে মেহেরানের কাছ থেকেই শুনেছে আজ মেহেব আসবে। কলিং বেলের শব্দ শুনেই বুঝে গিয়েছিল সে এসে পড়ে গেছে। তারপর থেকেই দরজা বন্ধ করে বসে আছে। সামনাসামনি যাওয়ার সাহস হচ্ছে না। হাত পা কেমন ঠান্ডা অসার হয়ে গেছে। কিন্তু এভাবে তো আর বেশিক্ষণ দরজা আটকে বসে থাকা সম্ভব না। কতক্ষণই বা লুকিয়ে থাকা যায়? ডিনারের সময় তো বের হতেই হবে। মায়া ভাবনাকে সত্যি করে দিয়ে কিছুক্ষণ পরেই মধুর ডাক শোনা গেল। মায়া, ডিনার করতে আয়। মায়া কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুলগুলো গুছিয়ে নিয়ে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে নিল। তারপর গভীর একটা শ্বাস নিয়ে দরজা খুলে বাইরে বের হলো। জড়তা নিয়ে হাঁটতে হাঁটতে ডাইনিং রুমে এসে থামলো। এক মুহূর্ত থেমেও আর চোখে একে একে সবাইকে দেখে একে একে সবার দিকে তাকালো। মধু সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। এলিনা একপাশে দাঁড়িয়ে আছে। জাওয়াদ ও ইরান একে অপরের সঙ্গে কথা বলতে বলতে খাবার খাচ্ছে। মেহেব মেহেরান খাইয়ে দিচ্ছে। মায়ার সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। কেমন যেন আড়ষ্টতা কাজ করছে ওর ভেতরে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। ও চুপচাপ টেবিলের একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পুরোদমে এসি চলছে, তবুও সে ঘেমে নিয়ে একাকার। কারণ মায়া স্পষ্ট অনুভব করছে একজোড়া চোখ গভীর তীক্ষ্ণ স্থির দৃষ্টিতে ওর প্রতিটি শ্বাস, প্রতিটি মুভমেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছে। মায়ার বুকের ভেতরকার ধরফরানি বেড়ে গেল। অজান্তেই নিজের ওড়নার নিম্নাংশ শক্ত করে মুঠোয় চেপে ধরলো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বসে যা। মধুর ছুড়ে দেওয়া বাক্য মায়া ঈষৎ কেঁপে উঠল। গলা শুকিয়ে চৈত্রের খরার ন্যায় কাটকাট হয়ে গেল। তবুও কোনো রকমে একটা শুষ্ক ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, আমি পরে তোর সঙ্গে খাবো আপু। মধু কিছু না বলে সবার দিকে মন দিল। কার কি লাগবে তদারকি করতে ব্যস্ত হয়ে পড়লো। মধু, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না আমাদের সঙ্গে। মায়া, তুইও বসে যা। জাওয়াদের কথাই মধু হালকা হাসলো। তোমরা খাও, আমি পরে খাবো। ভাইয়া তো ঠিকই বলেছে, তুমিও আমাদের সঙ্গে খেয়ে নাও ভাবিমণি। বাক্যটা মধুর উদ্দেশ্যে ছুড়ে দিয়ে মায়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। মেহেব মেয়েটাকে এখনো আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেব মনে মনে হাসলো। এই মেয়েকে বিয়ে না করে এবারও কোনোভাবেই বাড়ি ছাড়ছে না। বাড়ি ফিরতে হলে একেবারে বউ নিয়ে তবেই বাড়ি ফিরবে। ওর জব কনফার্ম হয়ে গেছে প্রায় 1.5 বছর আগে। সেই সময়ে চাইলেই মেহেব চলে আসতে পারতো, কিন্তু ইচ্ছে করেই আসেনি। মায়া
মায়া তখন ছোট ছিল, মেয়েটার কাছে এলে নিজেকে নিয়ন্ত্রণ করা তার জন্য কঠিন হয়ে যেত। সেজন্য দূরত্ব রেখে মেয়েটাকে সময় দিয়েছে। মায়া এখন যথেষ্ট বড় হয়েছে, আর কোনো চিন্তা নেই। মেহেব চোখ সরিয়ে নিয়ে নিজের প্লেটের দিকে তাকিয়ে খাওয়ায় মনোনিবেশ করলো। রাত গড়িয়ে প্রায় 12:30টার কাছাকাছি। সোফায় বসে ল্যাপটপে কাজ করছে জাওয়াদ, অথচ বারবারই চোখ চলে যাচ্ছে মধুর দিকে। মেয়েটা ড্রেসারের সামনে বসে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ঠোঁটে লিপ গ্লোস লাগাচ্ছে। লম্বা চুলগুলো হালকা কার্ল করে পিঠ জুড়ে ছেড়ে দিয়েছে। পরনে লাল রঙের শাড়িটার ফেব্রিক এত ফিনফিনে যে নারী দেহের প্রতিটি আকর্ষণীয় কার্ভ স্পষ্ট দেখা যাচ্ছে। জাওয়াদের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে গেল। বউ তার রাত বিরেতে এমন সাজগোজ ওকে পাগল বানাতে কেন চাইছে বুঝতে পারছে না জাওয়াদ। মধু লিপ গ্লোসটা বন্ধ করে ড্রেসারের ওপর রাখলো। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে একবার তাকিয়ে উঠে গিয়ে জাওয়াদের সামনে এসে দাঁড়ালো। জাওয়াদ আর চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। একটা শুষ্ক ঢোকও গিলে ফেললো সে। পুরো দস্তুর এসি চলছে, অথচ ঘেমে নিয়ে তার অবস্থা নাজেহাল। এমনিতে সে প্রচন্ড অধৈর্য স্বভাবের। একে তো বউ তার আগুন সুন্দরী, তার উপর যদি এমন রূপ নিয়ে সামনে এসে দাঁড়ায়, নিজেকে কতক্ষণ সামনে রাখা যায় জাওয়াদ নিজেও বুঝতে পারছে না এখনো কিভাবে সে ঠিকঠাক বসে আছে। মধু জাওয়াদের অবস্থা দেখে ঠোঁট টিপে হাসলো, চোখে দুষ্টুমি ঝিলিক নিয়ে মনে মনে ভাবলো একটু মজা নেওয়া যাক। এক মুহূর্ত দেরি না করে মধু তৎক্ষণাৎ জাওয়াদের পাশে বসে পড়লো। পরক্ষণেই আঙ্গুলের ডগা দিয়ে আলতো করে জাওয়াদের কানের নিচে আঁচড় কাটতে লাগলো। জাওয়াদ কেঁপে উঠলো ঈষৎ। তৎক্ষণাৎ মধুর হাতটা চেপে ধরলো। কি করছো? হ্যাঁ, দেখছো না কাজ করছি, ডিস্টার্ব করছো কেন? জাওয়াদের কণ্ঠের অস্থিরতা অনুভব করে মধু ঠোঁট কামড়ে নিজের হাসি আটকে রাখার চেষ্টা করে স্বাভাবিক গলায় বলল, আমি আপনাকে কোথায় ডিস্টার্ব করছি? আমি তো আমার বরকেই ডিস্টার্ব করছি। খুব সাহস বেড়েছে তোমার, তাই না? শত হোক আপনার বউ তো আমি, একটু সাহস না থাকলে চলে? খুব সাহসী দেখছি তুমি। যখন আদর করতে যাই তখন তো ছাড়া পাওয়ার জন্য কেঁদে কেটে একেবারে অস্থির হয়ে যাও। মধুর মুখটা লাল হয়ে গেল তৎক্ষণাৎ, তবুও নিজেকে সামলে নিয়ে বলল। বাক্যটা মধুর উদ্দেশ্যে ছুড়ে দিয়ে মায়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো মেহেব। মেয়েটাকে এখনো আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেব মনে মনে হাসলো। এই মেয়েকে বিয়ে না করে এবার ও কোনোভাবেই বাড়ি ছাড়ছে না। বাড়ি ফিরতে হলে একেবারে বউ নিয়ে তবেই বাড়ি ফিরবে। ওর জব কনফার্ম হয়ে গেছে প্রায় 1.5 বছর আগে। সেই সময়ে চাইলেই মেহেব চলে আসতে পারত, কিন্তু ইচ্ছে করেই আসেনি। মায়া তখন ছোট ছিল, মেয়েটার কাছে এলে নিজেকে নিয়ন্ত্রণ করা তার জন্য কঠিন হয়ে যেত। সেজন্য দূরত্ব রেখে মেয়েটাকে সময় দিয়েছে। মায়া এখন যথেষ্ট বড় হয়েছে, আর কোনো চিন্তা নেই। মেহেব চোখ সরিয়ে নিয়ে নিজের প্লেটের দিকে তাকিয়ে খাওয়ায় মনোনিবেশ করলো। রাত গড়িয়ে প্রায় 12:30টার কাছাকাছি। সোফায় বসে ল্যাপটপে কাজ করছে জাওয়াদ, অথচ বারবারই চোখ চলে যাচ্ছে মধুর দিকে। মেয়েটা ড্রেসারের সামনে বসে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ঠোঁটে লিপ গ্লোস লাগাচ্ছে। লম্বা চুলগুলো হালকা কার্ল করে পিঠ জুড়ে ছেড়ে দিয়েছে। পরনে লাল রঙের শাড়িটার ফ্যাব্রিক এত ফিনফিনে যে নারী দেহের প্রতিটি আকর্ষণীয় কার্ভ স্পষ্ট দেখা যাচ্ছে। জাওয়াদের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে গেল। বউ তার রাত বিরেতে এমন সাজগোজে ওকে পাগল বানাতে কেন চাইছে বুঝতে পারছে না জাওয়াদ। মধু লিপ গ্লোসটা বন্ধ করে ড্রেসারের উপর রাখলো। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে একবার তাকিয়ে উঠে গিয়ে জাওয়াদের সামনে এসে দাঁড়ালো। জাওয়াদ আর চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। একটা শুষ্ক ঢেউকও গিলে ফেললো সে। পুরো দস্তুর এসি চলছে, অথচ ঘেমে নিয়ে তার অবস্থা নাজেহাল। এমনিতেই সে প্রচন্ড অধৈর্য স্বভাবের। একে তো বউ তার আগুন সুন্দরী, তার উপর যদি এমন রূপ নিয়ে সামনে এসে দাঁড়ায়, নিজেকে কতক্ষণ সামনে রাখা যায় জাওয়াদ নিজেও বুঝতে পারছে না এখনো কিভাবে সে ঠিকঠাক বসে আছে। মধু জাওয়াদের অবস্থা দেখে ঠোঁট টিপে হাসলো, চোখে দুষ্টুমি ঝিলিক দিয়ে মনে মনে ভাবলো একটু মজা নেওয়া যাক। এক মুহূর্ত দেরি না করে মধু তৎক্ষণাৎ জাওয়াদের পাশে বসে পড়লো। পরক্ষণেই আঙ্গুলের ডগা নিয়ে আলতো করে জাওয়াদের কানের নিচে আঁচড় কাটতে লাগলো। জাওয়াদ কেঁপে উঠলো ঈষৎ। ততক্ষণে মধুর হাতটা চেপে ধরলো। কি করছো? হ্যাঁ, দেখছো না কাজ করছি, ডিস্টার্ব করছো কেন? জাওয়াদের কণ্ঠের অস্থিরতা অনুভব করে মধু ঠোঁট কামড়ে নিজের হাসি আটকে রাখার চেষ্টা করে স্বাভাবিক গলায় বলল, আমি আপনাকে কোথায় ডিস্টার্ব করছি? আমি তো আমার বরকেই ডিস্টার্ব করছি। খুব সাহস বেড়েছে তোমার, তাই না? শত হোক আপনার বউ তো আমি, একটু সাহস না থাকলে চলে? খুব সাহসী দেখছি তুমি। যখন আদর করতে যাই তখন তো ছাড়া পাওয়ার জন্য কেঁদে কেটে একেবারে অস্থির হয়ে যাও। মধুর মুখটা লাল হয়ে গেল তৎক্ষণাৎ, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না, সব দোষ আপনার, আপনি তো তখন হুঁশেই থাকেন না। জাওয়াদ ঠোঁট কামড়ে হাসলো। ল্যাপটপটা মিউট করে দিয়ে তৎক্ষণাৎ মধুর কোমরে আঁকড়ে ধরে ওকে নিজের কোলে বসিয়ে নিল। মধু দু হাতে জাওয়াদের গলা জড়িয়ে ধরলো। জাওয়াদ ওর ঠোঁটের কোণে পরপর কয়েকটা চুমু খেয়ে শুধালো, আমাকে ইচ্ছে করে পাগল বানানোর প্ল্যান করেছো তুমি? কি চাই? আপনি তো আমার জন্য এমনিতেই পাগল, আপনাকে নতুন করে আর কি পাগল বানাবো বলুন তো? তা ঠিক, কিন্তু এবার তো দেখছি আমাকে একেবারে মেরে ফেলার প্রস্তুতি নিয়েছো। মধু মুচকি হাসলো। পরক্ষণেই জাওয়াদের বুকে মাথা রেখে শুধালো,
আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? মধু এক মুহূর্ত চুপ করে থেকে লাজুক কণ্ঠে শুধালো, আপনি দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন। জাওয়াদ স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো আদেও ঠিক শুনেছে তো। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কোনো রকমে অস্ফুট স্বরে শুধালো, কি বললে তুমি? মধু আলতো করে জাওয়াদের হাতটা ধরে নিজের পেটের উপর এনে রাখলো, তারপর মৃদু হেসে ফের শুধালো, আমাদের বেবি আসছে। এক মুহূর্তের জন্য জাওয়াদ কিছু বলতে পারলো না, তারপর হঠাৎ করেই সব অনুভূতি একসাথে বিস্ফোরিত হলো। তুমি সত্যি বলছো? পরের মুহূর্তেই জাওয়াদ মধুকে কোলে তুলে উঠে দাঁড়ালো, রুমের মাঝখানে এসে মধুকে নিয়ে গোল গোল করে ঘুরতে শুরু করলো। ওর খুশি যেন কোনোভাবেই বাদ মানছে না। আই এম রিয়েলি হ্যাপি। তুমি জানো না আমি কতটা খুশি। আমি 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 আবার বাবা হচ্ছি। আরে আসতে, কি করছেন? নামান, আমাকে পড়ে যাবো তো। আমি থাকতে তোমার আর বেবিদের গায়ে একটা আঁচও আসতে দেবো না, কখনো না। আচ্ছা ঠিক আছে, এখন তো আমাকে নামিয়ে দিন। জাওয়াদ মধুকে নামিয়ে দিয়ে দুহাতে ওর মুখটা মুঠোবন্দি করে চোখের দিকে তাকালো। তুমি জানো, যখন আমি প্রথমবারের মতো জেনেছিলাম জাফরান আমার ছেলে, তখন আমার অনুভূতি কেমন ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। ওকে তো নিজের হাতে বড় করার সুযোগ পাইনি, কিন্তু এবার আমি আমাদের অনাগত বেবিকে নিজের হাতে বড় করব। এটা আমার লাইফের একটা বেস্ট গিফট। এখন বলো কি চাও তুমি? তুমি যা চাইবে আমি তাই দেবো। আমি আবার কি চাইবো? আমার কেবল আপনার প্রাণটা চাই। জাওয়াদ মুচকি হেসে মধুকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, তুমি চাইলে আমার প্রাণটাও হাজির। মধু হেসে ফেলল। পরক্ষণেই দুহাত বাড়িয়ে জাওয়াদকে আঁকড়ে ধরে ওর বুকের মাঝে মিশে যেতে চাইলো। জীবনে এটুকু সুখ না থাকলে আর কি চাই? পৃথিবীর সবকিছুই তখন তুচ্ছ মনে হয়।